নমস্কার বন্ধুরা, আজ 27শে অগস্ট 2024। আমি ডেটগুলো কেন বারবার বলছি এবং প্রতিটা ভিডিওতে কেন মেনশন করছি তার কারণ হচ্ছে আমি জানি না ভবিষ্যৎ কি হবে। ইতিহাস যদি কখনো লেখা হয় বা যদি কখনো বলা হয়, আজকাল তো ডিজিটালের যুগ, আজকাল তো লেখা বড় একটা হয় না, তো এই প্রতিটা ডেটের কিছু ইনফরমেশন হয়তো আমার থেকেও কন্ট্রিবিউট করা থাকবে। যেরকম আমার ভিডিওগুলোতে একটা ডেট প্রতিবার দেয়া থাকে, যতগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে শুদ্ধ সত্য চ্যাটার্জি মনের কথায়, সেখানে যখন 2019-এ আমাদের সেই একটা আমাদের এক ইন্টার্ন ছাত্র পরিবহর চোট এবং তার মাথার উপর যে আঘাত হয়েছিল, নৃশংস আঘাত হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা যে একটা বড় আন্দোলন করেছিলাম এবং সেখানে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সরাসরি কথা হয়েছিল এবং মীমাংসা হয়েছিল, সেটারও যেরকম সেই সময়কারও যেরকম সমস্ত কথাবার্তা, ডেটা এবং বিভিন্ন রকমের যে সমস্ত সেই সময় আলোচনা, বিভিন্ন মানুষের মতামত ছিল, তেমনি এটাতেও যেন ভবিষ্যতে পাওয়া যায়। তার কারণ আমার দেখা এখনো পর্যন্ত যে ঘটনাটি ঘটে চলেছে এবং যার পরিপ্রেক্ষিতে একটা আন্দোলন, একটা গণ আন্দোলন চলছে, সেই আন্দোলনটা কিন্তু আমার দেখা একটা নজিরবিহীন আন্দোলন। আমরা ইতিহাসে অনেক আন্দোলন পড়েছি, আমরা রেনেসা যুগ পড়েছি, আমরা ফ্রান্সের আন্দোলন পড়েছি, চীনের প্রাচীর ইত্যাদি প্রভৃতি অনেক রকমের আন্দোলন পড়েছি, জেনেছি। মাও সে তুং জেনেছি, কার্ল মার্কস জেনেছি, আবার আমাদের মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্রের যে সময় যে স্বাধীনতা আন্দোলন, সেটাও দেখেছি। কিন্তু আমার দেখা এর থেকে বড় আন্দোলন এখনো পর্যন্ত হয়নি। এবং 9ই আগস্ট আমাদের তিলোত্তমার সেই নিদারুণ পরিণতির পর থেকে আজকে 27শে অগস্ট হয়ে গেল, একেবারে গুনে গুনে 18টা দিন কেটে গেল। এখনো পর্যন্ত কিন্তু এই আন্দোলন আমাদের একই রকমভাবে চলছে। হ্যাঁ, এই আন্দোলনে কিছু গতি প্রকৃতি চেঞ্জ হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই সেই গতি প্রকৃতি চেঞ্জ হবে। যেমন ধরা যাক, আজকে যে নবান্ন অভিযানটি ছিল, সেই নবান্ন অভিযানটি সকল কোনো রাজনৈতিক দলের নবান্ন অভিযান ছিল না, একটা ছাত্র সমাজ থেকে ডাকা নবান্ন অভিযান ছিল। কিন্তু সেটা হয়তো একটা রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে পড়ে গেল এবং যেটার এফেক্ট আপনারা দেখতে পেয়েছেন অলরেডি। আমি কালকে বারবার করে সবাইকে অনুরোধ করেছিলাম যে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করতে। শুরুর দিকে শান্তিপূর্ণ থাকলেই পরবর্তীকালে সেই শান্তিপূর্ণ থাকেনি আন্দোলনটি। প্রায় 4.5 ঘন্টা সেই আন্দোলনটি হয়েছে নবান্ন যাওয়ার রাস্তায়। পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ হয়েছে, একাধিকবার জল কামান, একাধিকবার কাঁদানে গ্যাস তাদের ছোড়া হয়েছে এবং তাতে অনেকেই অসুস্থ হয়েছে, অনেক আন্দোলনকারী অসুস্থ হয়েছেন, অনেক পুলিশ অসুস্থ হয়েছেন। খুব দুঃখজনক। দুপক্ষের তরফ থেকেই আমি অত্যন্ত দুঃখজনক এবং দুপক্ষকেই আমার আন্তরিকভাবে কি বলবো চাই যে তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং কোনো রকম কোনো মেডিকেল হেল্প লাগলে আমরা সব সময় আছি। আমি জানি আপনারা নির্দিষ্ট জায়গায় নিশ্চয়ই গেছেন, সঠিক মেডিকেল অ্যাটেনশন আপনারা নিশ্চয়ই নিয়েছেন। তা সত্ত্বেও যদি কোনো রকম কখনো প্রয়োজন হয়, আমরা আছি। আমরা কিন্তু আপনাদের সব রকমের হেল্প করব। আমি আগের দিনই বলেছিলাম আমরা হাসপাতালে থাকব এই সমস্যার যদি কোনো রকম হয়, কারণ আমার মন বলছিল এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন হয়তো শেষ অবধি হবে না। কারণ তার গত দিনে মানে 26 তারিখে যে সমস্ত কথাবার্তা শুনছিলাম, একটা হায়াত রিজেন্সি হোটেলে এই আন্দোলনের 3জন মূল মুখ, তারা নাকি বিজেপির ছাত্র সংগঠন করেন, তাদের হায়াতে গিয়ে বিশেষ কারোর সাথে হয়তো দেখা করা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, কিছু ভাইরাল ভিডিও হয়েছিল যেখানে গুলি চলবে, বুলেট চলবে, এই ধরনের কথা হয়েছিল। ফরচুনেটলি কোনো মৃত্যু হয়নি, আহত এবং আঘাতও খুব বেশি গুরুতর নয়। এটা একটা বিরাট আশার কথা। এবং আমরা এই কারণে বলতে পারি আমাদের যে আন্দোলন, আমাদের যে তিলোত্তমার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা এখনো পর্যন্ত সফলভাবে করে যাচ্ছি। আমরা আন্দোলনে কোনো রক্ত ঝরা যেমন চাই না, তেমনি এটুকু 100% চাই যে
যার বা যাদের জন্য আমাদের তিলোত্তমার এই পরিণতি হয়েছে, এইভাবে তার খুন হয়েছে, এইভাবে তার ধর্ষণ হয়েছে, তাদের কিন্তু একটা রক্ত যাতে শরীরের মধ্যে না থাকে, এক ফোঁটা রক্ত যাতে তাদের মধ্যে শরীরের মধ্যে না থাকে, তাদের এমন সাজা হোক, এমন শাস্তি হোক যে আগামী দিনে এই ধরনের যারা মানুষ পৃথিবীতে রয়েছে তারা যাতে কোনো কাজ করার আগে দুবার ভাবে, কোনো কাজ করার আগে, এবং তাদের যাতে মনের মধ্যে এমন একটা আতঙ্ক তৈরি হয় যে তারা আর ফার্দার করতে না পারে। কিন্তু আজকে প্রায় 18 দিন পর আমাদের এই যে আন্দোলনের গতি প্রকৃতি কিছু জিনিস ভাবাতে বাধ্য করছে, জানেন তো। আমাদের মন বড় খারাপ। শিক্ষিত মানসিকতার মন তো, শিক্ষিত মানুষ হিসেবে ভাবতে শিখেছি তো, পরিবারের শিক্ষা বলুন, ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত শিক্ষা বলুন, অনেক দিক থেকে অনেক রকমের আশঙ্কা তৈরি হচ্ছে, জানেন তো। সবচেয়ে বড় কথা, আজকে যারা তদন্ত করছেন এই সিবিআই, আমাদের রাজ্যে সিবিআই এর কি রোল? দু ধরনের রোল ছিল। একটা রোল ছিল যখন আমাদের বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে যখন এসছিলেন, তার আগে একটা সিবিআই এর রোল ছিল। আর একটা সিবিআই এর রোল তৈরি হয়েছে 2011 পরে। 2011 সালে আগে কি ছিল? প্রতিটা সমস্যার ক্ষেত্রে তৎকালীন মাননীয় বিরোধী দলনেত্রী, যিনি আজকে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সিবিআই চাইতেন। দুটো জিনিস উনি মোটামুটি চাইতেন, তাদের বলা যায় তিনটে জিনিস ওনার আন্দোলনের মুখ ছিল এবং প্রধান ছিল। এবং আমরা যেহেতু, আমার জন্ম 1980 সালে, সেই থেকে যেহেতু ওনাকে মানে যবে থেকে আমাদের একটা জ্ঞান হয়েছে, ধরুন 15-20 বছর বয়স হয়েছে যখন, মানে ধরুন ওই 95-96 সাল থেকে ওনাকে আমরা বিরোধী আন্দোলনের মুখ দেখে আসছি। প্রথমে কংগ্রেসে ছিলেন, যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, সেখানে সোমেন মিত্রর সাথে সমস্যা হলো, উনি রাজ্য সভাপতি ছিলেন, তখন উনি বেরিয়ে এসে আলাদা দল করলেন। সেই সময় থেকে আমরা বিরোধিতার মুখ বা বিরোধিতার আসল মুখ বলতে যেটা বোঝায় সেটা আমরা ওনাকে দেখতাম। এবং সেখানে তিনটে জিনিস আমরা খুব কমন দেখতাম। একটা হচ্ছে বন্ধ, যখন যে কোনো সমস্যা হবে শাসক দলের সাথে, হয় দেশে ধর্মঘট, নয় রাজ্যে ধর্মঘট, বাংলা বন্ধ, ভারত বন্ধ, কলকাতা বন্ধ। কলকাতা বন্ধ খুব একটা হতো না, মূলত বাংলা বন্ধ হতো, এইটা একটা হতো। 2 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়া হতো। আপনারা এখন বিভিন্ন যে সংবাদ মাধ্যমগুলো আছে, 24 আওয়ার নিউজ চ্যানেলগুলো যেগুলো আছে, সেগুলোতে দেখতে পাবেন তারা আর্কাইভ থেকে বের করে করে একদম 2006, 2007, 2010, 2009, 2011 যে সময় উনি সিবিআই তদন্ত দাবি করেছেন বা যে সময় উনি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন, সেগুলো সব দেখতে পাবেন একদম পরিষ্কার। কিছু 2 মিনিট 28 সেকেন্ডের, একদম স্পেসিফিক্যালি বলছি, ফুটেজ বাজারে ভাইরাল হয়েছে একটা পার্টিকুলার সংবাদ মাধ্যমের, যেখানে একদম ওরা ক্যাটেগরিক্যালি দেখিয়েছে এই জিনিসটা। সিবিআই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর বাংলা বন্ধ, এই তিনটে জিনিস ছিল ওনার মূল হাতিয়ার। এবং এই তিনটে জিনিসের খোলন যে চেঞ্জ হয়ে গেল যে মুহূর্তে উনি নিজে এসে মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসলেন। এবং উনি হলেন শুধু মুখ্যমন্ত্রী নন, উনি হলেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র বা পুলিশ মন্ত্রী। দুটো কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট পদ বা ইম্পর্টেন্ট দপ্তর বলা যায়। স্বাস্থ্য দপ্তর একটা রাজ্যের মূল জায়গা, যে জায়গাটার উপর মানে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ যাই বলুন না কেন, রাজ্যের ভিত দাঁড়িয়ে আছে। গরিব মানুষ প্রতিটা রাজ্যের চিকিৎসার জন্য যে যাওয়া, সেখানে আমরা খুব খুশি হয়েছিলাম ব্যক্তিগত হিসেবে, ডাক্তার হিসেবে আমি খুব খুশি হয়েছিলাম যখন স্বাস্থ্য সাথী কার্ডটা এলো বাজারে। এইরকম একটা কার্ডই দরকার ছিল আমাদের পশ্চিমবঙ্গে, যেখানে শুধুমাত্র সরকারি হাসপাতালে নয়, প্রাইভেট জায়গাগুলোতেও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, অপারেশন এগুলো করতে পারবেন আমাদের রাজ্যের গরিব মানুষরা। কিন্তু হলো কি, আজকে স্বাস্থ্যসাথীর পরিস্থিতি জানেন? আজকে স্বাস্থ্যসাথী কিন্তু সেই জায়গায় আর নেই, বেশিরভাগ সার্জারি আয়তার বাইরে চলে গেছে। এবং এই স্বাস্থ্যসাথীর আন্ডারে যে হাসপাতাল আছে তারা অনেকেই কিন্তু
স্বাস্থ্যসাথী একটা পোর্শন ছেড়ে দিয়েছে। যেমন বলতে পারি কলকাতার কয়েকটা বেসরকারি হাসপাতাল যারা আগে একটা মালিকানাধীন ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। আমি নাম বলছি না, আপনারা বুঝতে পারবেন। কলকাতার একটা বড় অংশ, প্রায় 5টা হাসপাতালকে, বড় হাসপাতালকে এই পার্টিকুলার সংস্থাটা নিয়ে নিয়েছে, যাদের সাউথের দিকে আগে ছিল আর কি, মানে সাউথে এবং নেপালে যাদের নার্সিংহোম হসপিটাল ছিল, তারা এখন এই 5টা হাসপাতালকে টেক ওভার করেছেন। এরা কিন্তু কার্ডিওলজি মানে পেসমেকার বা অন্যান্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট এগুলো ছাড়া, অ্যানজিও বা প্লাস্টি এগুলো ছাড়া কিন্তু আর স্বাস্থ্যসাথীতে নিচ্ছে না। তেমনি বহু জায়গায় গল ব্লাডার অপারেশন, অর্থোপেডিক সার্জারি, পার্টিকুলারলি স্পাইন, নি, হিপ, এগুলো কিন্তু আর স্বাস্থ্যসাথীতে এখন আর হচ্ছে না। অর্ধেক জায়গায় কিন্তু স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে গেছে, বা বন্ধ হলেও কাগজে কলমে আছে। কোনো পেশেন্টকে নেওয়া হচ্ছে না, দেখিয়ে দেওয়া হচ্ছে বেড নেই, অথচ কেউ যদি তখনই বলে আমি প্রাইভেটে ভর্তি হতে যাব, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাবে। তার মানে কি স্বাস্থ্যসাথী থেকে তারা যে অ্যামাউন্টটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না, পেলেও সঠিক সময় পাচ্ছে না। আমার কথা মিলিয়ে নিতে পারেন, নিরপেক্ষভাবে মিলিয়ে নিতে পারেন। আমি ভুক্তভোগী, আমার পেশেন্টদের স্বাস্থ্যসাথী পাওয়াতে গিয়ে পাইনি, সেই হিসেবে বলতে পারলাম কথাগুলো। তো এইটা একটা স্বাস্থ্যর দিক ছিল। এবং তার সাথে সরকারি হাসপাতালগুলোর উন্নতি, অনেকগুলো মেডিকেল কলেজ তৈরি হয়েছে, এই বিষয়ে কোনো অস্বীকার করা যায় না। কিন্তু যেটা তৈরি হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো প্রাইভেটে কাজ করি, আমরা বুঝতে পারতাম না, জানতে পারতাম না যে সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা। আমাদের বন্ধুরাও মানে আমাদের সাথে খুব একটা শেয়ারও করতেন না, এবং এখন যেটা বুঝতে পারি তারা ভয়ঙ্কর বদলির ভয় থাকতেন। কলকাতায় একটা মানে চাকরি পাওয়া মানে তারপর যে কোথায় বদলি হব আমি, সেটা মুর্শিদাবাদ, সেটা নর্থ বেঙ্গল, এখন যে কেউ বলতেই পারে এটা, এগুলো তো ট্রান্সফারেবল জব, এগুলো তো করতেই পারেন। কিন্তু একটা জিনিস তো অস্বীকার করা যায় না, আজকে স্বাধীনতার পর থেকে 77 বছর কেটে গেছে। আজ আমি কি জোর করে বলতে পারি আমি কলকাতায় যে ফেসিলিটি পাই আমি অন্যান্য জেলাগুলোর প্রত্যেকটা শহরে যেখানে মেডিকেল কলেজ আছে সেই ফেসিলিটি পাবো? আমার কন্যা যে আজকে ডিপিএস মেগা সিটিতে বা কোনো বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, আমি যদি পুরুলিয়ায় গিয়ে থাকি সেখানে পাবো? হ্যাঁ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন হয়তো টিম করে জ্বলছে, একটা বড় ইনস্টিটিউট, সেখানে সে থাকতে পারবে। আমি সেই ফেসিলিটি পাবো যেটা আমি কলকাতাতে এনজয় করছি, এত সুন্দর একটা সিটি লাইফ। সবাই তো এটা চায়, কে চাইবে না বলুন? কার ইচ্ছে করবে গ্রামে গঞ্জে গিয়ে প্র্যাকটিস করার? সেও তো একইভাবে পাশ করে এসছে। এবার ধরুন নিট চলে এলো, 2018 থেকে নিট চলে এলো। এবার যারা ঢুকতে আরম্ভ করলো তাদের কিন্তু আগের থেকে অনেক বেশি পয়সা দিতে হচ্ছে, আগের থেকে অনেক বেশি খাটতে হচ্ছে, কারণ এটা আর শুধুমাত্র স্টেট লেভেলে থাকছে না, এটা ন্যাশনাল লেভেলে কম্পিট করতে হচ্ছে। এবং এই ন্যাশনাল লেভেলে কম্পিট করতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে রাজ্যের ছেলেগুলো, বিশেষ করে যারা গরিব মানুষ, গরিবের সন্তান, একজন কৃষকের সন্তান, একজন শ্রমিকের সন্তান, একজন রিক্সা পুলারের সন্তান, তারা আগে কিন্তু মেডিকেল পড়তে পারতো। কারণ সেই জিনিস আমার মনে আছে, আমার মেডিকেল কলেজে 250 টাকা করে মাসে দিতে হতো, এই বছরে দিতে হতো। আমার 1000 টাকায় পড়া হয়ে গেছে। হ্যাঁ, বই কেনার খরচা আলাদা ছিল, স্টেথোস্কোপ ইত্যাদি প্রভৃতিগুলো কিনতে খরচা হতো ডেফিনেটলি, কিন্তু আমার টিউশন ফিস মাত্র 1000 টাকা দিতে হচ্ছে, 4 বছরের টিউশন ফিস। মানে আজকে লোকে শুনলে হাসবে, এটা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, এবার কেউ প্রশ্ন করতে পারেন, এখন আমার এই ভিডিওটা থেকে প্রশ্ন করতে পারেন, ডাক্তারবাবু আপনি সরকারের জন্য কাজ করছেন না কেন? বিশ্বাস করুন, আমি যা টাকা দিয়ে পড়েছি তার অন্তত 25 গুণ, ইফ নট মোর, টাকা তুলে দিয়ে এসছি আমার 1 বছরের ইন্টার্নশিপে। 1 বছরের ইন্টার্নশিপে আমি বিনা পয়সায় যে পরিমাণ রুগী, মেডিসিনের 3 মাস, তার মধ্যে ছোট ছোট যে ডিপার্টমেন্টগুলো ছিল, কার্ডিওলজি আছে, নেফ্রোলজি আছে, নিউরোলজি আছে, হেমাটোলজি আছে, সপ্তাহে 7 দিন করে পোস্টিং হতো। সেখানে যে পরিমাণ রুগীর কাজ করে দিয়ে এসছি, সেখানে সেন্ট্রাল লাইন বলুন, আপৎকালীন ম্যানেজমেন্ট বলুন, বিভিন্ন ধরনের যে সমস্ত প্রসিডিওর্স হয়, কার্ডিওলজিতে যে প্রসিডিওর হয়, নেফ্রোলজিতে প্রসিডিওর হয়, সেন্ট্রাল লাইন করা বলুন, যে পরিমাণ করে দিয়েছি, সার্জারিতে অপারেশন করে দিয়েছি, উন্ড ড্রেসিং করে এসেছি, গাইনিতে রেগুলার বেসিসে একাধিক ডেলিভারি ইনক্লুডিং সিজারিয়ান সেকশন অ্যাসিস্ট করা, এসবও আমরা করে দিয়ে এসেছি।
আমরা আমাদের পিছনে যা খরচ হয়েছে তার থেকে বেশি কিন্তু সরকারকে দিয়ে এসেছি। তাই এটা বলতে পারবেন না যে আজকে আমি সরকারের জন্য যদি কোনো সেবা না করি সেই সেবাটা আমি করতে বাধ্য। আর এখন তো রুলসই হয়ে গেছে 3 বছর পোস্ট গ্রাজুয়েট করলে তারপর 3 বছর কম্পালসারি সরকারের জন্য কাজ করতে হয়। নিশ্চয়ই আমরা সরকারের জন্য কাজ করতে সবসময় রাজি আছি, কিন্তু উল্টো দিকটাও তো ভাবতে হবে, আমাদের কথাও তো ভাবতে হবে, আমাদের একটা সুস্থ জীবন এবং সবচেয়ে বড় কথা নিরাপত্তা, যেটা আজকে একটা বিরাট বড় ইস্যু হয়ে গেছে। হাসপাতালের মধ্যেকার নিরাপত্তা যেটা আগে ছিল না, এখন আমরা দেখছি এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা জিনিস পয়সা দিয়ে হয়ে যাচ্ছে। কেউ পয়সা দিলে তাকে ইন্টার্নশিপ করতে হচ্ছে না। এবার এই যে ইন্টার্নশিপ যেটা আমি বললাম একটু আগে করে এসেছি, সেই ইন্টার্নশিপের কাজটা সে করছে না, সে পয়সা দিয়ে দিচ্ছে। পয়সা দেওয়ার লোক আছে, পাস যে করতে পারছে না সে পড়াশোনাও ভালো করে করছে না, করার দরকার নেই, কারণ পয়সা দিলে হয়ে যাবে, আমার কাছে পয়সা আছে, ওই সময়টা আমি অন্যভাবে করব, আমি লাইফটা এনজয় করব। আমার পয়সা দিয়ে পাস হয়ে যাচ্ছে, পয়সা দিয়ে অনার্স হয়ে যাচ্ছে। অনার্স মানে হচ্ছে 75% ওপরে মার্কস পেলে সেটাকে অনার্স বলতাম আমরা, এখন কততে হয়েছে জানি না। তো সেটা হয়ে যাচ্ছে, পয়সা দিলে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আবার পয়সা না দিলে রেগে গেলে আবার সে দূরে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ভাইসি ভার্সা। কারণ দুরকম মানুষই তো আছে, কেউ কেউ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে প্রতিষ্ঠানের সাথে, সরকারি আধিকারিকদের সাথে, তারা আবার ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, সেখানে আবার পয়সা দিয়ে লোক চলে আসছে। তার সঙ্গে এখন যা দেখছি আরজি করের যে জিনিসগুলো এখন আসছে, মাননীয় তৎকালীন যে সুপার ছিলেন, তিনি তো ডেপুটি সুপার বোধহয়, তিনি তো রীতিমতো সমস্ত কিছু কাগজ দিয়ে ডকুমেন্ট দিয়ে দপ্তরে দিয়ে দিয়েছিলেন যে এতগুলো জায়গায় ইভেন রিসাইকেল হচ্ছে বিভিন্ন নিডল সিরিঞ্জের, ভাবা যায়, যেখানে আমাদের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV এইসব নিয়ে এত অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, সেই জায়গায় রিসাইকেল হচ্ছে নিডলস, রিসাইকেলস হচ্ছে ভায়ালস, ওষুধের ভায়াল রিসাইকেল হয়ে আবার তার মধ্যেই ওষুধ পুড়ে চলে আসছে। ওষুধ আসছে না চকের গুঁড়ো আসছে কেউ জানে না, ভাবা যায়। এবার সেইগুলো ধরুন জীবনদায়ী ক্যান্সার ওষুধ টষুধ যদি হয়, সেগুলো যদি ভেজাল হয়, তাহলে সেই মানুষটার কি হবে, যে মানুষটা ভাবছে আমার ক্যান্সারটা এই ওষুধে সারছে, অ্যাকচুয়ালি সে সারছে না, অ্যাকচুয়ালি তার শরীরে কোনো ওষুধই হয়তো ঢুকলো না, কে বলতে পারে। এগুলো নিয়ে তো তদন্ত করার জন্য বিভিন্ন কাগজ জমা পড়েছিল, সেই তদন্তগুলো পর্যন্ত স্বাস্থ্য ভবনে করা হয়নি এতদিন। একটা বছর, এই একটা বছরে কতগুলো মানুষকে এই ধরনের জিনিস দিয়ে কাজ করা হয়েছে কে বলতে পারে। তো আজকে নবান্নে যারা অভিযান করেছিল তাদের সকলের কাছে একটা বক্তব্য ছিল যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এইটা খুব বড় একটা রাজনৈতিক কথা নাকি তারা বলে ফেলেছেন। ডেফিনেটলি এটা একটা বড় রাজনৈতিক কথা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চারটিখানি কথা নয়। আমরা তো দেখতে পাচ্ছি দিল্লিতে একজন মুখ্যমন্ত্রী জেলে রয়েছেন, তার এখনো পদত্যাগ হয়নি, তার হয়ে উপমুখ্যমন্ত্রী কাজ চালিয়ে যাচ্ছেন, 6 মাসের ওপর হলো তিনি জেল খাটছেন। এবারে এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলা হচ্ছে, কেন বলা হচ্ছে সেটাকে রাজনৈতিকভাবে না দেখে যদি অরাজনৈতিকভাবে দেখি, উনি হচ্ছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। আমি পুলিশ মন্ত্রীর কথাটা নেক্সট দিন বলবো, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে না হলে। তার অবস্থায় বা তার থাকাকালীন মেয়েতে এই ধরনের সমস্যাগুলো হয়ে রয়েছে, সেখানে প্রত্যেকটা স্তরে স্বাস্থ্যের দুর্নীতি হয়ে রয়েছে, এবং সেই দুর্নীতিগুলোকে আরো বেশি করে পোষণ করা হচ্ছে। কেন পোষণ করা হচ্ছে জানি না, সম্ভবত কিছু বেনিফিট তো ডেফিনেটলি আছে, সেটা ক্লারিফাই করবে সিবিআই, আদৌ করবে কিনা জানি না। যে সিবিআই এর উপর রাগটা এই কারণে, সিবিআই কিন্তু প্রেশার বাড়িয়ে চলেছে, ক্রমশ চাপ বাড়িয়ে চলেছে, রাজনৈতিক চাপ। কোথা থেকে রাজনৈতিক চাপ আসছে সবাই জানে, সেন্টার থেকে রাজনৈতিক চাপ আসছে, কারণ সেন্টারের কিন্তু এখন মাইনরিটি সিচুয়েশন। সেন্টার কিন্তু পাশে চায় এই 32 জন এমপিকে, যে 32 জন আমাদের রাজ্য থেকে, আমাদের বর্তমান যে রাজ্য সরকার সেই দলের যে 32 জন এমপি, 32 জন না সরি 29 জন এমপি, 29 জনকে কিন্তু তারা পাশে যায় বিভিন্ন রকমের বিল টিলগুলো স্যাংশন করার জন্য, যার জন্য তারা চাপে রেখেছে, কিন্তু কাউকে অ্যারেস্ট করছে না। এত দিন সময় লাগে, আজকে প্রায় 18 দিন হয়ে গেল, 20 দিন হতে আর 1 দিন বাকি, 2 দিন বাকি।
এত দিন লেগে যেতে পারে একটা আইডেন্টিফাই করতে, যেখানে ভাইরাল ভিডিও বেরিয়ে প্রতিটা লোককে দেখা যাচ্ছে। কালকে যে ভাইরাল ভিডিওটার কথা বলছিলাম তার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে, সেটার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে যে এরম ঘটেছিল। সেখানে একজন মহিলা, একজন এলেন মাননীয় পুলিশ কর্তা, তিনি এসে বললেন যে একদম ওখানে প্রায় 41 ফুট গ্যাপ দেওয়া ছিল, হ্যাঁ 51 ফুটের জায়গা 41 ফুট ব্যারিকেড করা ছিল। মানে ওই ছবিতে দেখে আমাদের মানতে হবে বাকি 11 ফুট মানে আমি 6 ফুট হাইট, আমি যদি উল্টো করে শুই আমার মতো দুটো জায়গা হবে, 12 ফুট হবে। তাহলে ওই জায়গার মধ্যে নাকি অতগুলো লোক ওইভাবে দাঁড়িয়েছিল। আর যেখানটাতে তিলোত্তমার দেহ পাওয়া যায় তার ঠিক পিছনে সাদা রঙের একটা বোর্ড ছিল, যে সাদা বোর্ডটা ওখানে দেখা যাচ্ছে তার গায়ে প্রায় হেলান দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে, অথচ বলা হচ্ছে নাকি ওইখানে একটা 40 ফিটের ব্যারিকেড দেওয়া ছিল। আরে ভাই, আমরা কি এতটাই অন্ধ? আমরা কি চোখে দেখতে পাই না? ধৃতরাষ্ট্রকে নিয়ে চলছেন নাকি সবাইকে, যে শুধু দুর্যোধনের দোষ দেখতে পাবে না, বাকি সবার দোষ দেখতে পাবে? ভাবেনটা কি আমাদের বুঝতে পারি না? এতটা লেম্যান আমরা? আমাদের পড়াশোনার একটু তো রেসপেক্ট করুন ম্যাডাম। আপনার কোনো দোষ নেই, আপনাকে যা শিখিয়ে পাঠানো হয়েছে আপনি সেটা বলছেন। আমি জানি না একজন রিপোর্টার প্রশ্ন পর্যন্ত করলো না, বা করেছিল কিনা আমি তাও জানি না, সেগুলো অন্তত দেখানো হয়নি। যে ম্যাডাম এগুলো কি বলছেন? আপনি নিজে দেখুন, নিজে দেখে বলুন যে কোন জায়গায় 11 ফুট জায়গার মধ্যে লোকে দাঁড়িয়ে আছে। 11 ফুটে অতগুলো লোক দাঁড়া করানো যায়? গিজগিজ করবে তাহলে, একদম অদ্ভুত ব্যাপার। আর এত কিছুর পরেও যদি মনে করে কেউ যে স্বাস্থ্য মন্ত্রকের দুর্নীতি নেই, তাহলে তো সে কি বলবো, সে মূর্খের রাজ্যে বাস করছে বলতে হবে। আর স্বাস্থ্যতে দুর্নীতি থাকলে কার পদত্যাগ করার কথা? রেলে দুর্ঘটনা হওয়ার পর লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করছিলেন, ওনার মতো ভালো রেলমন্ত্রী নাকি আজ পর্যন্ত আসেনি। দুটি, একটিতে উনি পদত্যাগ করেছিলেন, গৃহীত হয়নি, পরেরটিতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর উনি পদত্যাগ করেছিলেন, গৃহীত হয়েছিল। আমি আজকের কথা বলছি না, বোধহয় 1956 সালের কথা, যখন লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আগে জওহরলাল নেহরু ক্যাবিনেটের রেলমন্ত্রী ছিলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে যদি আমরা স্বাস্থ্যমন্ত্রীর বা কোনো রাজনৈতিক দলও যদি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চায়, খুব ভুল হবে। শিক্ষা দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী পদত্যাগ হয়েছে, খাদ্য দুর্নীতির জন্য খাদ্যমন্ত্রী অলরেডি, এরা দুজন তো অলরেডি জেলের মধ্যে রয়েছেন, 2 বছর হয়ে গেল প্রায় শিক্ষামন্ত্রী রয়েছেন, 1.5 বছর হয়ে গেল খাদ্যমন্ত্রী রয়েছেন। তো সেই একই যুক্তিতে স্বাস্থ্যমন্ত্রীর কেন পদত্যাগ হবে না? কোথায় লোকে ভুল বলছে? আর যদি মনে হয় যে মুখ্যমন্ত্রী পদত্যাগটা ভুল বলছে, একটু পাল্টে নিন, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তাতে ঝামেলা মিটে গেল। যতক্ষণ না ওনাকে ওই জায়গাটা থেকে সরানো যাচ্ছে তার আগে অবধি এই বিচারটা কিভাবে ভালোভাবে হবে? একে তো সিবিআই এর উপর আমাদের কোনো ভরসা নেই, সিবিআই তো প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে রেখেছে। আমি যে বলছিলাম 2011 পর থেকে সিবিআই এর প্রিন্সিপালই হচ্ছে শুধু প্রেসার গেম খেলা। নারদা সারদা সব জায়গাতে তারা খালি প্রেসার গেম খেলে যাচ্ছে, দাওয়াও বনে রহনি চাইয়ে, এর বাইরে কিছু নেই। সবাই অ্যারেস্ট হচ্ছে, সবাই ছাড়া পেয়ে যাচ্ছে। রোজ ভ্যালি ভাবুন, সবাই কতজন ছিলেন? 2জন বিধায়ক ছিলেন, একজন তো মারাই গেলেন। তিনি এমন সব কথা বলে দিয়েছিলেন সেই সময়, বিরাট বড় অভিনেতা ছিলেন, অভিনেতা হিসেবে খুব ভালো ছিলেন, হ্যাঁ, তার এমন অবস্থা হলো যে তিনি চলেই গেলেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে এইরকম একটা পরিস্থিতিতে যদি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে আর কত খারাপ পরিস্থিতির পর ওনাকে এই পদত্যাগের কথা বিবেচনা করতে হবে জানি না, আমি বলতে পারি না। ভালো থাকবেন, নমস্কার।